দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শনি থেকে বৃহস্পতি সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইয়াসমিন জাহান নূপুরের একক চিত্রকলা প্রদর্শনী অবাস্তব নীরবতা। প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। স্থপতি মাসুর মামুন মিথুনের গবেষণা ও কিউরেশনে লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান, স্থপতি মাসুর মামুন মিথুন, সৈয়দ সাইফ আলীর যৌথ প্রদর্শনী ফাঁদ। প্রদর্শনী চলবে 18 অক্টোবর পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে গুপু ত্রিবেদীর একক চিত্রকলা প্রদর্শনী ত্রিবেদী অন দ্য হরাইজন। প্রতিদিন বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30। এই সময়ে প্রদর্শনী চলবে 14 অক্টোবর পর্যন্ত। বই কেবল তথ্যবাহী বস্তু নয়, এটি হয়ে উঠেছে একটি শিল্প মাধ্যম, যেখানে প্রতিটি পৃষ্ঠা বলছে এক একটি গল্প। বৃত্ত আর্ট ট্রাস্টের আয়োজনে বৃত্ত আর্ট ট্রাস্টে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী পুস্তকালয়। 23 জন শিল্পী তাদের নিজস্ব চিন্তা ও অভিজ্ঞতার আলোকে এই প্রদর্শনীতে মোট 28টি বই ভিত্তিক শিল্পকর্ম উপস্থাপন করছেন। প্রদর্শনী চলবে 18 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। আরে কান্দা কাটি পরে এদিকে আও। আস্তে 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 আস্তে। ও বাইরে ও বাইরে। হায় ভগবান, হায় হায়। জোরা ওই কাহিনী কে বুঝলাম না, তোমার বস্তার ভিতরে কাটা ঢুকাইলো। কাঞ্চন না, ওই কাঞ্চন আরাম দাদা আমার এই কাম করছে। সিরিয়াস কাঞ্চন? সিরিয়াস কাঞ্চন। এই কাজ করলো কেন সিরিয়াস কাঞ্চন? ওই কয় আমি নাকি নাইনার দিকে হাত বাড়াইছি, আমি আবার কবে নাইনার দিকে হাত বাড়াইলাম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেতা শফিক খান দিলু। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন সেটা আমার মনে হচ্ছে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি ভালো আছেন। সবকিছু মিলে আসলে অভিনয়ের সাথে ব্যস্ততা এখন তো বেশ আছে, মানে সময়টা কেমন যাচ্ছে বা কিভাবে উপভোগ করছেন? আসলে হয়েছে কি, উপরওয়ালা যেভাবে যাকে রাখে সেভাবেই তার শুকর গুজার করা উচিত। আমি যদি কিছুটা শারীরিক অসুস্থতার মধ্যে থাকি তবু বলি যে ভালো আছি, এটা বলার পরে কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায় এবং সামনের মানুষটাও ভালো বোধ করে। হ্যাঁ হ্যাঁ, মানে নেগেটিভ কোনো কিছু আমি চিন্তা করি না। যেমন আগে যাকে বলতো যে নিজে ভালো হলে সব ভালো, ওইটাই আমি ধরে রাখছি। আপ ভালো তো জগৎ ভালো। হ্যাঁ, অনেকে আমার বলে অমুক লোকটা ভালো, অমুক লোকটা ভালো, এটা তুমি বলো না, তুমি বলো তুমি নিজে ভালো। আমি যদি গর্ব করে বলি যে আমি খুব ভালো, তারপর দিন থেকে কিন্তু আমি ভালো হওয়ার চেষ্টা করবো, যে আমি খারাপ থেকে থাকি। আমি তো সবাইকে বলি বুক ফুলিয়ে যে আমি খুব ভালো। আমার মধ্যে যদি বাজে কিছু দেখে তাহলে বলে তুই না বলে বেড়াস সবাই তুই ভালো, এই নাকি ভালো নমুনা। আসলে সবাই যদি সবাইকে ভালো মনে করে সে কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায়, এটা আমার ধারণা। ডেফিনেটলি। অভিনয় করা হচ্ছে, অভিনয়ের পাশাপাশি তো নাটকও লেখা হচ্ছে, তো দুটো মিলিয়ে আসলে ব্যস্ততা কেমন? আসলে অভিনয় করি, বর্তমানে ইউটিউবের যুগ তো, বেশিরভাগ নাটক হয় কমেডি নাটক। মানে কমেডি নাটকে আমাকে ডাকে বেশি, মানে কমেডি নাটকে ডাকতে ডাকতে এখন হয় কি কিরকম যেন কমেডিয়ান হিসেবে পরিচিত হয়ে গেছি আর কি। যার জন্য মাঝে মধ্যে দম নেই, আমরা না রে কয়টা করলাম এই মাসে, এখন একটু বাদ দিই।
মানুষ কাজ পায় না আর আমি নিষেধ করে দিই। আমি বললাম যে না এটা করবো না, আমার একটু অসুবিধা আছে। ওই ঘরে বসে বসে লেখাজোখা করি। আচ্ছা, খুব একটা প্রফেশনাল রাইটার যে তা না, মোটামুটি লেখি বেশ মনের আনন্দে লেখা। হ্যাঁ। আচ্ছা, আমরা সম্প্রতি এনটিভিতে দেখছি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে শামস করিমের পরিচালনায় 7 কিলো 1 গ্রাম, এবং সেখানে আমরা আপনাকে দেখছি যে একটি কিপ্টে লোকের চরিত্রে কাজ করতে। কেমন লাগছে সব মিলিয়ে এই নাটকে কাজ করতে? আসলে এই নাটকে কয়েকটা মজার ব্যাপার আছে। কিরকম? মানে এক ঝাঁক শিল্পী আছে এর মধ্যে, তারপর দেখা গেল বিভিন্ন ক্যারেক্টার। আগে গ্রাম বাংলার যে একটা ছিল, ঐতিহ্য ছিল যে একটা দোকান থাকবে, সকালে সন্ধ্যায় সেখানে আড্ডা বসবে, এইখানে একজন আরেকজনের কথা বলতেছে, অমুকের মেয়ে কি করে, অমুকের ছেলের বিয়ে হলো না কেন, এইগুলো এই জিনিসগুলো কিন্তু আমি অনেক পর খুঁজে পেয়েছি। মানে একটা দোকান একটা সেলুন, নাপিত বসে রয়েছে, এই কথাবার্তা বলতেছে, মানে ও পচা মাছ কিনে, ও বলে কিপটা, ও বলে ভালো মাছ কিনে না। গ্রামে একটা বিদেশি ছেলে আসছে, কার মেয়ে বিয়ে দেওয়া যায় তার কাছে, তাদের মধ্যে কম্পিটিশন লেগে যায় ওই ছেলের মন জোগাড় করার জন্য। নানান ধরনের মেয়ে, ছেলেটাও বিপদে পড়ে যায় যে ছেলেকে এত জনে আমাকে তোয়াজ করতেছে, কার মেয়েকে আমি বিয়ে করবো। তো এই যে একটা মানে কম্পিটিশন একটা এর ভিতরে, এই নাটকটা আমার কাছে খুবই মজা লাগছে। একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সবাই আছে এই ক্যারেক্টারের মধ্যে। আচ্ছা, তো আপনার যে চরিত্রটা, সেই চরিত্রটা দর্শক কিভাবে গ্রহণ করছে, বা এই ধরনের চরিত্রে কিপ্টে লোকের চরিত্রে কখনো কাজ করা আগে হয়েছে কিনা? হ্যাঁ, কিপ্টে চরিত্রে আগে কাজ করা হয়েছে। সেটা হচ্ছে মানে সাংঘাতিক কিপ্টে, জামা কাপড় গায়ে দিয়ে নেই বললেই চলে। বাজার ঘাটের দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে, অন্যান্য দিক থেকে কিপটামতি করি। দোকানে দিকে এক কাপ চা খাওয়াবে, চুপচাপ বসে থাকি, এই ধরনের কিপটামতি করি আর কি। একেবারে যে ওই ধরনের কিপটা না। শামস করিমের সাথে কাজ করতে কেমন লাগছে? শামস করিম তো এক কথাই বলা চলে যে আমাদের প্রখ্যাত অভিনেতা মোশাররফ করিম সাহেবের ভাই উনি। মোটামুটি সংস্কৃতি পরিবারের লোক বলেই মনে হয়, তার কারণ ওনাদের তো অনেকেই আছে সংস্কৃতির সঙ্গে জড়িত। সেই হিসেবে উনি কাজ করেন খুব ভালো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে উনি কাজটাকে খুব এনজয় করেন। কোন একটা টিমের মধ্যে ভালো একজন লিডার থাকলে তখন সেই টিমের ইউনিটিটা অনেক বেশি ভালো হয়, বুঝে কাজ করা যায়। একটু জানতে চাইবো যে ধারাবাহিক নাটক এখন কোন কোন নাটকগুলোতে আপনার কাজ করা হচ্ছে এটা ছাড়া? এটা ছাড়া কাজ করা হচ্ছে আপনার হাবুর স্কলারশিপ, এই নাটকটা করা হচ্ছে। তারপরে আরেকটা করা হচ্ছে অচিনপুর, এটা হচ্ছে। তারপরে মনে করেন যে ওই শাদি মুবারক নামে একটা নাটক হচ্ছে, এটা হচ্ছে। খুব একটা বেশি না, 4-5টা ধারাবাহিকে আছে আর কি। মানে বেছে বেছে কাজ করেন আমরা যতটুকু আপনাকে দেখেছি। ইউটিউবের যে নাটকগুলো বা ইউটিউবের যে কন্টেন্টগুলো আমরা দেখি যে সেটা ডেলিভারি ক্ষেত্রে একটু আলাদা রকম হয়, বা কন্টেন্টটাও একটু আলাদা হয়, হয়তো গল্পটাও আলাদা হয়, মেকিং তো খুব স্বাভাবিকভাবে আলাদা হবে। তো সেই জায়গা থেকে কি মনে করেন একজন অভিনয় শিল্পীর জায়গা থেকে যে সেটা দর্শকদের জন্য আসলেই কি ঠিক আছে কিনা, ইতিবাচক মানে একটা প্রভাব ফেলছে কিনা সমাজে, কি মনে হয়? একটা ব্যাপার হচ্ছে কি আমি বলি, সেটা হচ্ছে যে চ্যানেলের নাটক এবং ইউটিউবের নাটক যেটা সরাসরি ইউটিউবে যায়, সেটার মধ্যে মানে কিছু কিছু সংলাপ আছে, সেগুলো দিতে গেলে অনেক সময় চিন্তা করে দিতে হয় যেটা দেব কি দেব না। আর আমরা চ্যানেলের নাটকে আমরা বুঝি যে এই সংলাপটি দেওয়া যাবে কি যাবে না, আর ওই ধরনের স্ক্রিপ্ট আমরা পাই না। চ্যানেলের নাটকগুলো সম্পূর্ণ আলাদা। একটা তো থাকে কি নাটক বা যে কোনো শিল্পের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজকে বক্তব্য দেওয়া, সমাজের কোনো একটি বক্তব্য তুলে ধরা। ইউটিউবের নাটকগুলোর ক্ষেত্রে যেমনটি আপনি বলছিলেন যে ভাষাগত দিকগুলো একটু অন্যরকম, সে ব্যাপারটা দর্শক তো আসলে গ্রহণ করছে বা ভিউজ দিয়ে আসলে কাউন্ট করা হচ্ছে। আসলে একটা ব্যাপার হচ্ছে কি যে আমরা সবাই ছুটে বেড়ানো মানুষ, কর্মব্যস্ততার মধ্যে আমাদের দিন কাটে। কেউ দিনমজুর, কেউ রিক্সা চালক, কেউ শ্রমিক কর্মচারী। মানে পরিশ্রম করার পরে তারা প্যাথেটিক নাটকগুলো দেখতে চায় না, তারা তখন একটু বিনোদনটা চায়। তারা ওই ধরনের নাটক তারা চায়, এবং ওই ধরনের দর্শক কিন্তু ওনারাই বেশি, যার জন্যে আর কি এগুলো করানো হয়। তো একেবারে খারাপ সঠিক বলা যাবে না। আর সবচেয়ে বড় কথা যে আমাদের আগে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে যেখান থেকেই হোক, গান আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে, নাটক আমাদের নির্দেশনা দিয়েছে, সিনেমা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে যে কিভাবে আমরা কি করব না করব। বিভিন্ন মানে এই সাংস্কৃতিক অঙ্গনের একটা
অবদান আছে প্রতিটি ক্ষেত্রে অবশ্যই। কিন্তু ব্যাপার হচ্ছে কি এখন বর্তমান প্রেক্ষাপটে সমাজকে আমরা কিছু দিতে পারছি বলে মনে হয় না। কারণ আমরা কেন যেন অধৈর্য হয়ে গেছি, কোনো কিছু নিচ্ছি না কোনো জায়গার থেকে। আমরা তো কেউ কারোর কথা শুনতে চাচ্ছি না। মানে নৈতিকতার যে ব্যাপারটা বা মানবিকতা বোধের জায়গাটা যে আমাদের আসলে উন্নতি করা দরকার, সেই ব্যাপারটা কোথাও না কোথাও মনে হয় আমরা হারিয়ে ফেলছি। এটাই হচ্ছে একটা ব্যাপার হয়ে গেছে। তখন কেন জানি আমরা কোনো কিছু করতে পারছি না। যেমন একজনকে আমি নাটক প্রিন্ট করতে দিয়েছি, তাকে আমি বললাম যে এটা কি হয়েছে, এখন না হয়নি কেন? বলে না আমি একা মানুষ কাজ করি হ্যান ত্যান। আমি বললাম আপনি তো আমার কাছ থেকে নিলেন। না এটা লাগবে মেলা দিন। আমি বললাম শোনেন একটা কথা বলে, আমাদের দোষ কি জানেন? আমরা না বলতে শিখিনি। আমরা একটা ভুল করেছি, সেটা আমরা মানতে রাজি না যে আমি ভুল করেছি। ভুল তো মানুষই করে, অসুবিধা কি, আমার ভুল হয়ে গেছে, ভাই আর 2 দিন সময় দেন। এটা না বলে আপনি কেন বলতেছেন যে পারতেছি না, নিলেন কেন? তাহলে জিনিসটা হচ্ছে কি যে আমরা কারোর কাছে মাথা নত করতে রাজি। আপনি যখন নাটক লিখেন, নাটক লিখবার ক্ষেত্রে আপনার ভাবনাটা কি থাকে, মানে কি ভাবনা নিয়ে নাটক লিখতে বসেন? ভাবনাটা হচ্ছে কি, আমি তো বিভিন্ন জায়গায় যাই। যেমন আমার অরিজিনাল বাড়িতে টাঙ্গাইল, আমি লেখাপড়া করেছি খুলনায়। বাবা সরকারি চাকরি করতেন বলে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়েছে। এক এক জায়গায় এক এক ধরনের ঘটনা আমি ওগুলো দেখেছি। আচ্ছা, সেগুলো আমার মনে আছে, ওই ঘটনার থেকে আমি নাটক লিখি। বাহ। অমুক জায়গায় ঘটনা জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে ইন্সপিরেশন নিয়ে তারপর নাটক লেখেন। তারপর নাটক লিখি। আগে নিজে 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 যে গল্পটা তৈরি করি, তৈরি করার পর আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, ওদেরকে বলি এই ধরনের গল্প হলে কি হয় রে, ভালো তো এটা। আচ্ছা, ভালো। যেমন একটা নাটক আমি সেদিন লিখেছি, নাটকটার নাম হচ্ছে কেয়ারটেকার। ওইখানে যে কেয়ারটেকার ওই হচ্ছে বাড়ির মালিক, কিন্তু ভাড়াটিয়ারা সব জানে ও কেয়ারটেকার। আচ্ছা। আর বাড়ির মালিক থেকে আমেরিকায়, উনি মাঝে মধ্যে আমেরিকায় যান। কেয়ারটেকার ওখানে কেন থাকে? তার মেয়ে থাকে দোতলায়, মেয়ে এবং মেয়ের মা। এটা কি আপনার ব্যক্তি জীবনে দেখা অভিজ্ঞতা থেকে লেখা? একটা অভিজ্ঞতা থেকে। আচ্ছা। তখন ও মাই শুধু জানে যে কেয়ারটেকার হচ্ছে মেয়েটার বাবা, মেয়েটার আরেকটা বাবা আছে। মানে কেয়ারটেকার প্রায় মেয়েটা অভিযোগ করে যে মা ওই লোকটা না কেন যেন আমার দিকে তাকিয়ে থাকে, ইদানিং খেয়াল করছি যে তোমার দিকেও তাকায়। ঘটনা কিছু বুঝলাম না। কাজের মেয়ে আবার বলতেছে আপা সত্য কথা বলছেন, মা তোমার আমার দিকেও তাকায়। মানে এখানে বিনোদন দেওয়ার জন্য, হাস্যরস, ওই হাস্যরস করার জন্য অনেক সময় বলে। ওই কেয়ারটেকার একটা দারোয়ান রাখে, খুব শিক্ষিত দারোয়ান। আচ্ছা। যে ওই মা আর মেয়ে কোথায় যায় না যায়, কি করে না করে আমাকে তুমি এই রিপোর্টটা দিবা। ওকে কি রে, দারোয়ান হিসেবে রেখে আবার এই লোক আবার কি জন্য এদের পিছনে লাগলো? লোকের তো মনে হয় ক্যারেক্টারের সমস্যা আছে, তুমি তো ভিতরে খবর জানে না। আচ্ছা, আপনি যখন এই যে চরিত্রগুলো তৈরি করেন বা কল্পনায় আসে, তখন এই চরিত্রগুলোতে কারা কাজ করবে, মানে কাস্টিং কারা হবে, এটা কি মাথায় থাকে? এটা অনেক সময় থাকে, প্রতিটা রাইটারের থাকে। আমার থাকে বেশি, কি জন্য আমি অভিনয় করি বলে আমার থাকে। সবাই চেনা জানা আছে। যারা মনে করেন যে আপনার সঙ্গে আমি অভিনয় করতেছি, তখন আমার কেন জানি মনে হয় যে এখানে 2 নায়িকা আছে, একটা নায়িকা উনি যায়। কিন্তু যতই আমরা আর্টিস্ট লিস্ট দেই না কেন যে অমুক 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 অমুকে নিলে ভালো হয়, পরে দেখলাম যে ওটা থাকে না, থাকে নাকি নিজেই থাকি না। এখন পর্যন্ত যতগুলো নাটকে কাজ করা হচ্ছে, তার মধ্যে ভালো লাগা কাজ করেছে, মনে হয়েছে যে না অভিনয়ের কিছুটা হলেও তুলে ধরতে পেরেছে আমি যতটুকু অভিনয় জানি, সেটা কোন নাটকের ক্ষেত্রে? আসলে একটা ব্যাপার হচ্ছে কি, আমি এ পর্যন্ত নাটক করেছি অনেক, অগণিত, কিন্তু আমার কেন জানি মনে হয় কোনোটাই ভালো হয়নি এখনো পর্যন্ত। মানে কোনোটার জন্যই আসে না সেটা, এখনো মনে হয় না। তবে কিছু কিছু নাটক ভালো লাগে। নিজের কাজগুলো কি নিজে দেখা হয় পরবর্তীতে গিয়ে? আমি সময় খুব একটা পাই না, যখন ওই ওই অনুষ্ঠানগুলো চলে টিভিতে, তখন আমরা শুটিংয়ে থাকি। আচ্ছা। এলে দুর্ভাগ্য। আর বাড়ির মানুষ দেখে আপনার নাটক? বাড়ির মানুষ দেখে। কি বলে আপনার অভিনয় দেখে? আলোচনা বা সমালোচনা কোনটা বেশি? জিজ্ঞেস করলে বলে। আচ্ছা। আমরা ওয়াইফকে জিজ্ঞেস করি আজকে নাটক করছি দেখছো? হ্যাঁ। ভালোই তো, খারাপ না। ওই মহিলাটা কি? হলো অমুক, ভালো। ওই আবার ওই যে আমার ছোট ছেলে আছে একটা, সে বলে যে বাবা তোমার নাটক দেখলাম, খুব ভালো লাগলো। বাহ, তাহলে তো দারুণ ব্যাপার। হ্যাঁ,
এখন এই সময় নতুন অভিনয় শিল্পী আমরা অনেক দেখছি, অনেক নতুন মুখ ইন্ডাস্ট্রিতে। সেটা আমরা যদি টেলিভিশন নাটকের কথা বলি, প্ল্যাটফর্ম তো অনেকগুলো, ওটিটি আছে, ইউটিউব আছে। তো তাদের মধ্যে আসলে সম্ভাবনা কতটুকু দেখেন? একটা সময় ছিল যে সময়টাতে আমরা সবাই মঞ্চ নাটক থেকে তারপরে টেলিভিশন মিডিয়াতে আসতো। এখন তো ব্যাপারটা সেরকম না, নেই, অনেকটাই পাল্টে গেছে। তো কি মনে হচ্ছে যে টিকে থাকার মতন যেই সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলো নতুন শিল্পীদের মধ্যে, অভিনয় শিল্পীদের মধ্যে আছে কিনা? আসলে নতুন শিল্পী যারা আসতেছে তারা তেমন কোনো প্ল্যাটফর্ম থেকে আসতেছে না। দেখা যায় বেশিরভাগ শুটিংয়ে যে শুনি আজকে নাটকের হিরোইনকে বলে যে টিকটক করে না ওই মেয়েটা, আচ্ছা, টিকটক করে মেয়েটা। তারপরে ওই যে ইউটিউবে একটা মেয়ে আছে না, ওই অনেক ফলোয়ার, অনেক ফলোয়ার। তো এই ব্যাপারটা হয়ে গেছে। তারপরে মানে মানসম্মত বলতে যেটা বোঝায় সেটা তো যারা মঞ্চের থেকে আসে তাদেরকেই বলা যায়, কিন্তু মঞ্চের থেকে ওই ধরনের কেউ এখন আসতেছে বলে মনে হয় না। আগে প্রথমে জিজ্ঞেস করতো ডিরেক্টররা যে তুমি মঞ্চ করো, হ্যাঁ, মঞ্চে কতদিন কাজ করছো, কতদিন কাজ করছো। এখন মনে হয় ওটা জিজ্ঞেস করা পাপ। এখন মঞ্চ টঞ্চ এখন জিজ্ঞেস করো তোমার ফলোয়ার সংখ্যা কত, ফলোয়ার সংখ্যা কত। এই দিলু ভাই না বাপের ক্যারেক্টার চেতা ক্যারেক্টার করে, ভালো ফলোয়ার আছে, এইগুলো যখন বলে তোর ভিউ কত, এ কত, ও কত, এইগুলো বলে হয় কি আমরা, আমার সবচেয়ে দুঃখ কি একটা জিনিস যে আমাদের মিডিয়া জগৎ থেকে অনেককে আমরা হারিয়েছি, বড় বড় অভিনেতাকে আমরা হারিয়েছি। হুমায়ুন ফরিদি, খালেদ খান, আব্দুল্লাহ মামুন, মাসুদ আলী খান, মহসিন সাহেব, যারা যাচ্ছে তাদেরকে আমরা পাচ্ছি না, সেই মানের কাউকে পাচ্ছি না। দুঃখ একটাই যে আমরা কেউ একজন আবুল হায়াত হতে পারি নাই, মামুনুর রশিদ হতে পারি নাই, আমরা চেষ্টাও করছি না। ওই যে ভিউ, সেটাই, ও ভিউ খুঁজতে গেলে তো আপনি তাদের ধারে কাছে যেতে পারবেন না, আর যারাই চেষ্টা করবে তাদের কাজ থাকবে না। মেধা দিয়ে এবং যোগ্যতা দিয়ে তো আসলে জায়গাটা তৈরি করতে হবে, সুতরাং জায়গাটা অনেক অপূরণীয় থেকে যাচ্ছে। সামনের দিনগুলোতে কি চিন্তা আছে, কি পরিকল্পনা আছে? অভিনয় শিল্পী সংঘের সাথে আপনি যুক্ত আছেন, সেখানেও নিশ্চয়ই বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে অভিনয় শিল্পীদের জন্য। অভিনয় শিল্পী সংঘের সদস্য আমি ঠিক, কিন্তু গভর্নিং বডির সঙ্গে আমার সম্পৃক্ততা নাই। আর আমি ওটা সবসময় এড়াই চলি। কেন চলি? আমি চিন্তা করি আমি যখন কোনো দায়িত্ব নেব সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। যেখানে আমার সংসার চালানোর থাকে, প্রেশারটা থাকে, তখন আর দায়িত্ব পালনটা হয় না। এই জন্য আমি দুটো কাজ কখনো একত্র করি না। যখন মনে করব যে হ্যাঁ এখন কিছুটা আমি সময় দিতে পারবো, তখনই হয়তো আমি অভিনয় শিল্পীর সঙ্গে সম্পৃক্ত হব। আচ্ছা, চলচ্চিত্রের ব্যাপারে কিছু ভাবছেন বা নতুন কোনো চলচ্চিত্রের কাজ হচ্ছে এমন কিছু? চলচ্চিত্র চলে কোথায় সেটাই তো বুঝলাম না। আগে তো রাস্তায় বেরো দেখতাম, দেখা রয়েছে কত ছবি টবি দেওয়া, কত হল টল পাওয়া গেছে, এখন হল খুঁজে পাই না। সেটাই, হল আছে দেখা গেল শাটার বন্ধ। ওইটা কি ব্যাপার? ও কোম্পানির গোডাউন, এটা এইখানে ভাই কি হয়? এখানে তো কোল্ড স্টোর হয়ে গেছে, কোল্ড স্টোরেজ ওটা। ও এইখানে ওরা সামনের মাসে ভেঙে ফেলবে। সেটাই তো কাজে চলচ্চিত্র বলে আমরা চিৎকার করি, চলচ্চিত্রটা চলবে কোথায়? সেই জায়গাটা আগে ঠিক করতে হবে, সেই জায়গাটাকে ঠিক করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরনের ছবি হচ্ছে খুব হাই থটের, ভালো ছবি হচ্ছে না কথা বলবো না, খুবই ভালো ছবি হচ্ছে, কিন্তু মিডিয়াম শ্রেণীর লোক যারা, ওই যে বললাম খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কিছু ছবি বানাইতে হবে, সিনেমা বানাতে হবে। আমি অনেক সময় দেখেছি যে ৯টা-১২টার ইয়েতে শোতে হাউসফুল, সবাই দেখা গেছে যে ওই ৮টা-৯টা পর্যন্ত কাজ করে দিনমজুর যারা সব হলে যাই ঢুকছে, ওই রাত ১২টার সময় বেরোচ্ছে। তবুও একটা অস্থির সময় পেরিয়ে আমরা এখন একটা স্বস্তির সময়ের ভেতর দিয়ে যাচ্ছি এবং সিনেমার বাংলা চলচ্চিত্রের একটা অন্যরকম সময় আমরা পার করছি এখন, যেটা আমাদের জন্য ভীষণ রকম আশাব্যঞ্জক। আমরা প্রত্যাশা করি যে সামনের দিনগুলোও নিশ্চয়ই আর অনেক বেশি সুন্দর হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য এবং এত চমৎকার করে বেশ কিছু কথা আমাদের সাথে শেয়ার করবার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এনটিভি কর্তৃপক্ষকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে, এবং এর সঙ্গে যারা জড়িত আছেন সংশ্লিষ্ট কলাকুশলী যারা, প্রত্যেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।